ইস্টবেঙ্গল তাদের দলে নতুন মরশুমের জন্য সাইন করিয়েছে একজন স্প্যানিশ ডিফেন্ডারকে কেভিন সিবিলের পরিবর্তে। তো কেভিনের জায়গায় নাচো কি হতে পারে তুরুপে তাস হাবাসের? নাচো কীরকম প্লেয়ার, কেভিন নাকি নাচো? প্রোফাইলগত দিক থেকে কে এগিয়ে, এক্সপিরিয়েন্সের দিক থেকে কোন প্লেয়ারকে এগিয়ে রাখা যেতে পারে এবং কোন প্লেয়ার ইস্টবেঙ্গলের জন্য সবথেকে সেরা অপশান হতে পারে, সেই নিয়েই আমরা একটা আলোচনা করে নেব এই ভিডিওতে। পুরো ভিডিওটা দেখো, সমস্ত আপডেট তোমরা পেয়ে যাবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে দিয়ে যেও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফলো করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো দীর্ঘ 22 বছরের ট্রফি খরা সর্বভারতীয় ট্রফি কিন্তু এবার ইস্টবেঙ্গল জিতেছে, এবং ইস্টবেঙ্গলকে জেতানোর জন্য অন্যতম গুরুত্বপূর্ণ প্লেয়ার ছিল কেভিন সিবিলে। ডিফেন্সে দুর্দান্তভাবে সে পারফরমেন্স করেছে। হ্যাঁ, সে আইএসএল এর সমস্ত ম্যাচ খেলতে পারেনি, মাত্র 7টা ম্যাচ খেলেছে। সেখানে ইস্টবেঙ্গলের ডিফেন্সকে দেখে মনে হয়েছিল সত্যি একটা অসাধারণ ডিফেন্স। এবং শুধু কেভিন সিবিলে যে 7টা আইএসএল এর ম্যাচ সেটা দেখলে হবে না, সে কিন্তু যে টুর্নামেন্টগুলো হয়েছিল সেখানে ডুরান্ড কাপের 4টি ম্যাচে খুব ভালো পারফরমেন্স। সেখানে ডার্বি ম্যাচে অপোনেন্ট দলকে চুপ করিয়ে রেখেছিল, সেখানে স্ট্রাইকাররা কিন্তু একদম তার কাছে যেন কোনো কিছুই করে উঠতে পারছিল না। সুপার কাপে 5টা ম্যাচে তার 2টো গোলও ছিল এবং সেখানেও কিন্তু অসাধারণ ডিফেন্স করে। কিন্তু সুপার কাপের পরবর্তী সময় তার ব্যাক ইনজুরি তাকে অনেকটা সময় ভোগায় এবং ইস্টবেঙ্গলের প্রথম দিকের ম্যাচগুলোতে কেভিন সিবিলেকে পাওয়া যায়নি, এবং টোটাল 7টা ম্যাচ কিন্তু ইস্টবেঙ্গলের হয়ে আইএসএলে খেলেছে এবং ওয়ান অফ দ্য বেস্ট ডিফেন্ডার প্লেয়ার ছিল সেই 7টা ম্যাচে, সেটুকু বলতে হয়। হ্যাঁ, লিগের নিরিখে সেরা ডিফেন্ডার হয়তো নয়, কিন্তু সেই 7টা ম্যাচের নিরিখে যথেষ্ট ভালো পারফরমেন্স কিন্তু কেভিন সিবিলে করেছে। এবার দেখো, কেভিনকে ম্যানেজমেন্ট রাখতে চেয়েছিল, কেভিন নিজেও ইস্টবেঙ্গলে থাকতে চেয়েছিল। সমস্যার জায়গা হচ্ছে আর্থিক ব্যাপার। প্রত্যেকজন প্লেয়ার, প্রফেশনাল প্লেয়ার, তাদের ফুটবল কেরিয়ারের যে টাইম সেটা কিন্তু খুবই কম। সেখানে তারা যখন নিজের কেরিয়ারের পিক ফর্মে রয়েছে সেখানে তো তারা তাদের স্যালারিকে বাড়াতে চাইবেই। চ্যাম্পিয়ন প্লেয়ার এবং যেরকম ডিফেন্স করেছে স্যালারিটা অনেকটাই হাই চাইছিল। নেগোসিয়েশন অনেক সময় ধরে চলে, কিন্তু ফাইনালি ম্যানেজমেন্ট সেই নেগোসিয়েশনে হার মানে অতটা পরিমাণ টাকা এই বছরে ইস্টবেঙ্গলের যেরকম অবস্থা সেখানে ইস্টবেঙ্গল খরচ করতে পারেনি। হ্যাঁ, কেভিনও ইস্টবেঙ্গলে থাকতে চেয়েছিল, কিন্তু প্লেয়ার চাইলেই তো সব কিছু হয় না, সেটা তার ছেড়ে যাওয়ার সময় সোশ্যাল মিডিয়ায় বার্তা থেকেই বোঝা গেছে। সে ইস্টবেঙ্গল সমর্থক, সাপোর্টার থেকে শুরু করে অফিসিয়ালদের ধন্যবাদ জানিয়েছে এবং ভবিষ্যতে তার ইস্টবেঙ্গলে ফেরার ইচ্ছা প্রকাশও সে কিন্তু করে রেখেছে। সেটা তো গেল কেভিনের চ্যাপ্টার। দেখো, কেভিনের চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে। প্রফেশনাল প্লেয়ার, টাকা নিয়েছে, ভালো পারফরমেন্স করেছে, সমর্থকদের মন জয় করেছে, ট্রফি এনে দিয়েছে। সত্যি তার জন্য অবশ্যই ইস্টবেঙ্গল সমর্থকরা তাকে অনেক অনেক ভালোবাসে। কিন্তু সে যখন ছেড়ে গেছে তার জায়গাতে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কিন্তু একজন প্লেয়ারকে সাইন করিয়েছে। সেই প্লেয়ারকে নিয়ে অনেকেই একটুখানি বলতে গেলে নাক ছিটকানোর মতন ব্যাপার রয়েছে, কারণ প্লেয়ারটা হচ্ছে 32 বছর বয়স। হ্যাঁ, 32 বছর মানে সে একদম বার্ধক্য ভাতা পাবে সেরকম নয়। 32 বছর আমাদের ইন্ডিয়ান ফুটবলের যে কোনো বিদেশি প্লেয়ারদের কোনো ব্যাপার নয়। মোহনবাগানের কাছেও তো একটা প্লেয়ার রয়েছে অ্যালবার্টো রড্রিগেজ, তার বর্তমান বয়স হচ্ছে 32 বছর। তো অ্যালবার্টো রড্রিগেজ যদি মোহনবাগানে খেলতে পারে, তাহলে নাচো মনজালভিক কেন ইস্টবেঙ্গলে খেলতে পারে না? কেন অ্যালবার্টোর মার্কেট ভ্যালু 5 কোটি টাকা আর নাচোর মার্কেট ভ্যালু মাত্র 80 লক্ষ টাকা বলে? ট্রান্সফার মার্কেট দেখে যারা বিচার করে তাদের বলবো তোমরা এখনও অনেকটা পিছিয়ে আছো। ট্রান্সফার মার্কেটে এটা একটা অনুমান করে তৈরি করা হয় যে এটা একটা তার মার্কেট ভ্যালু, এর সাথে বাস্তবের ধারে কাছে কোনো মিল নেই। কিছু প্লেয়ারের দেখবে যে ট্রান্সফার মার্কেটে মার্কেট ভ্যালু 1 কোটি 2 কোটি টাকা, কিন্তু তাদের স্যালারি প্যাকেজ অনেক বেশি। কিছু প্লেয়ারের এরকম যে 80 লক্ষ টাকা, তার থেকেও তাকে কম টাকায় পাওয়া যাবে, এরকম ব্যাপার রয়েছে। ট্রান্সফার মার্কেটের মার্কেট ভ্যালুর সঙ্গে বর্তমানের কোনো রকম মিল নেই, এটুকু বলতে পারি। তো এই নাচো মনজালভিককে নিয়ে আমরা অলরেডি আলোচনা করেছি। নাচোর ইউথ কেরিয়ার গড়ে উঠেছিল অ্যাথলেটিকো মাদ্রিদ থেকে। সেখানে কিন্তু একদম ছোট থেকে তার খেলার অভিজ্ঞতা। আন্ডার 17, আন্ডার 19, অ্যাথলেটিকো মাদ্রিদের সি টিম, পরবর্তী সময়ে বি টিম, এমনকি সিনিয়র দলের হয়েও কিন্তু তার ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। ক্লাব কেরিয়ারে কিন্তু সে বেশ অনেকগুলো লিগে খেলেছে। সেখানে পোল্যান্ডের মতন জায়গাতে, পোল্যান্ডের সেকেন্ড টায়ার লিগে সে অনেক ম্যাচ খেলেছে। সেখানে তার টোটাল যদি আমরা ম্যাচেস নিয়ে কথা বলি, তো সেখানে 40 ম্যাচে তার কিন্তু 4টে গোল রয়েছে ডিফেন্ডার প্লেয়ার হিসাবে। তাছাড়া কিন্তু নেদারল্যান্ডে খেলেছে, সেখানেও সেকেন্ড টায়ার লিগে খেলেছে। 33টা ম্যাচ খেলে তার কিন্তু 3টে গোল করার অভিজ্ঞতা রয়েছে। স্পেনের 3rd টায়ার লিগের ক্লাবে খেলেছে, সেখানে কিন্তু 22 ম্যাচে 1টি গোল করেছে। এবং স্পেনের
সেকেন্ড টায়ার লিগে খেলেছে, তার সেখানে 20 ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। এমনকি লা লিগাতেও কিন্তু খুব ভালো পারফরমেন্স করে আসছে। একটা পরিসংখ্যান আমি দেখছিলাম কেভিন এবং এই নাচোর মধ্যে, দুজনের পরিসংখ্যানের কত মিল দেখো। নাচো টোটাল ক্লাব কেরিয়ারে ম্যাচ খেলেছে 192টা, কেভিন সিভিলের টোটাল ক্লাব কেরিয়ারে ইস্টবেঙ্গলের ম্যাচগুলো ধরলে তার কিন্তু ম্যাচের সংখ্যা হচ্ছে 192টা। দুজন ডিফেন্ডারই কিন্তু 192টা করে ম্যাচ খেলেছে। সেখানে কেভিন সিভিলে গোল করেছে 9টা, তার সাথে 3টে অ্যাসিস্ট, ডিফেন্ডার একজন। নাচো কিন্তু সেখানে গোল করেছে একই সংখ্যক ম্যাচ খেলে 11টা গোল, 2টো অ্যাসিস্ট। তো গোল অ্যাসিস্টের বিচারে দেখতে গেলে নাচো কিন্তু কেভিনের থেকে বেশি গোলের ক্ষেত্রে অবদান রেখেছে। তার মানে বলাই যেতে পারে যে প্রয়োজনে গিয়ে গোল করার ক্ষমতা কিন্তু নাচোর মধ্যেও রয়েছে, যেটা আমরা কেভিনের মধ্যে দেখেছিলাম, যে দলের প্রয়োজনে হেড দিয়ে গোল করা বা যখন প্রয়োজন হয় সেখানে কিন্তু গোল করে আসার কিন্তু ক্ষমতা রয়েছে এই ডিফেন্ডারের মধ্যে। তো আশা করি এই জায়গায় যে মনের মধ্যে একটা খুঁতখুঁতানি ছিল যে কেভিন তো গোল করতো ডিফেন্ডার হলেও, সেখানে নাচোও গোল করতে পারে। কেভিনের থেকে ক্লাব কেরিয়ারে সমসংখ্যক ম্যাচ খেলে বেশি গোল করেছে। এবার আমি যদি কথা বলি কেভিন সিভিলে কোথায় কোথায় খেলেছে। কেভিন সিভিলে মূলত খেলেছে স্পেনের 3rd টায়ার লিগে, সেখানে কিন্তু তার টোটাল 100-র ওপর ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। 100-র বেশি, 110, 120 ম্যাচ খেলেছে, সেখানে যথেষ্ট ভালো ধারাবাহিক পারফরমেন্স করেছে। এবং এই নাচোর যদি আমরা কথা বলি, সে কিন্তু লা লিগাতে ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে, লা লিগা 2-এ ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে, 20টা লা লিগাতে কিছু ম্যাচে খেলেছে, গেম টাইম পেয়েছে, বেশিরভাগ সময় বেঞ্চে থেকেছে। এছাড়া স্পেনের 2nd টায়ার লিগে বা 3rd টায়ার লিগে বা 4th টায়ার লিগে পর্যন্ত খেলেছে, সেখানে তারও ম্যাচের সংখ্যা দেখতে গেলে প্রায় 100-র বেশি। তো দুটো প্লেয়ারই কিন্তু 100-র বেশি ম্যাচ স্পেনে খেলেছে। এবার স্পেনের 4th টায়ার লিগ মানে আমাদের আইএসএল এর থেকে অনেক অনেক গুণ বড়, তো সেটা নিয়ে কোনো কথাই হবে না। তো দুটো প্লেয়ার কিন্তু একই রকমভাবে খেলেছে। এবার যেটা আমি নাচোর মধ্যে ভালো জিনিস বলবো, পোল্যান্ডে একবার যদি খেলা যদি কেউ ফলো করো, সেখানে কতটা ফিজিক্যাল ফুটবল হয় তোমাদের ধারণা নেই। মানে মারামারি কাকে বলে সেটা পোল্যান্ডের লিগ দেখলে বোঝা যাবে। নেদারল্যান্ড, সেখানেও যথেষ্ট টাফেস্ট লিগ, সেই জায়গাতে সে যে ম্যাচ খেলেছে, 40টা করে ম্যাচ খেলেছে, যথেষ্ট কঠিন ব্যাপার সেই সব জায়গায় খেলা। সেখানে কেভিন সিভিলের প্রোফাইলের দিকে তাকালে স্পেন ছাড়া কিন্তু তার প্রোফাইলে এমন কোনো বড় জায়গা নেই, সে সেখানে খেলেছে। স্পেনের পরবর্তী সময় সে কিন্তু আর্জেন্টিনার ইউথ লিগে 20-25টা ম্যাচ খেলেছে, তাছাড়া কিন্তু তার ম্যাচ খেলার অভিজ্ঞতা নেই। তো সেক্ষেত্রে দেখতে গেলে এক্সপিরিয়েন্সের দিক থেকে দেখতে গেলে নাচোর এক্সপিরিয়েন্স অনেক অনেক বেটার রয়েছে। আরও একটা পরিসংখ্যান নিয়ে আমরা যদি কথা বলি, কেভিন সিভিলেও কিন্তু ইস্টবেঙ্গলে 2024-25 সিজনে প্রিমিয়ারা ফেডারেশন খেলতে এসেছিল, এবং নাচো একই ব্যাপার লাস্ট সিজনে 2025-26 সিজনে প্রিমিয়ারা ফেডারেশনে খেলতে আসছে। সেখানে কেভিন এবং এই নাচোর যদি আমরা পারফরমেন্সের নিয়ে কথা বলি, কেভিনের তখন বর্তমান বয়স ছিল 27 বছর, নাচোর তখন মানে লাস্ট ইয়ার বর্তমান বয়স ছিল 32 বছর বা এখনও 32 বছর। দুটো প্লেয়ারের সুপার স্কোর রেটিং শুনবে। কেভিন সিভিলের লাস্ট যখন স্পেনে খেলেছিল তার সুপার স্কোর রেটিং ছিল 6.93, আর এই সিজনে নাচো যে খেলেছে তার সুপার স্কোর রেটিং হচ্ছে 6.90। কোথায় তফাৎ? আমি তো তফাৎ কিছু সেরকম আমার দিক থেকে খুঁজে পেলাম না। দুটো প্লেয়ারের আরও একটা পরিসংখ্যান নিয়ে কথা বলি, সেখানে 6.93 যেটা কেভিনের কথা বললাম, কেভিন সেখানে টোটাল 31টা ম্যাচ খেলে এসেছিল, নাচো তার থেকে অনেক ম্যাচ কম খেলেছে। নাচো সেখানে মাত্র 22টা ম্যাচ খেলে সেখানে কিন্তু কেভিনকে ধরে ফেলেছিল। তার মানে বুঝতেই পারছো যে কেভিনের থেকেও নাচো যদি বেশি গেম টাইম পেতো, কেভিনকে পেরিয়ে দেওয়ার মতন নাচোর ক্ষমতা রয়েছে। এবং কেভিন সেই সিজনে 3টে গোল করেছে, নাচো লাস্ট সিজনে স্পেনে 1টি গোল করেছে। দেখো, গোল দিয়ে তো ডিফেন্ডারকে কথা বলা যাবে না। ডিফেন্স নিয়ে যদি কথা বলা যায়, ডিফেন্ডিংয়ের ক্ষেত্রে যে পাসেস হয়, সেখানে পাসেসের ক্ষেত্রে কিন্তু নাচো কেভিনের থেকে অনেক অংশ এগিয়ে রয়েছে। ক্লিয়ারেন্স নিয়ে যদি আমরা কথা বলি, সেখানে কেভিনের ক্লিয়ারেন্স ছিল 2.2, সেখানে কিন্তু নাচোর ক্লিয়ারেন্স রয়েছে 3.9, সেখানে অনেকটা এগিয়ে রয়েছে। সাকসেসফুল পাস দুটো প্লেয়ারেরই সমান রয়েছে, সেখানে একটু হলেও এগিয়ে রয়েছে আমি বলবো নাচো, তার কিন্তু একটু ওটা কোনো ব্যাপার নয়, দুজনেরই সাকসেসফুল পাস একই ছিল। এরিয়াল ডুয়েলের ক্ষেত্রে কেভিন কিন্তু নাচোর থেকে একটু এগিয়ে রয়েছে, সেখানে 3.5 এবং 2.5 রয়েছে। ফাউল দুটো প্লেয়ারই মোটামুটি সমানই করে, এবং কেভিন কিন্তু আরও ঠান্ডা মাথার প্লেয়ার মনে করা হয়েছিল, কিন্তু কেভিনের থেকেও নাচো আরও ঠান্ডা মাথার প্লেয়ার। ফাউলের সংখ্যা নাচোর নেই বললেই চলে, সেখানে নাচো অনেক কম ফাউল করেছে। এবং যদি কার্ডের নিয়ে কথা বলি, সেখানে
কেভিন 31টা ম্যাচে 7টা ইয়েলো কার্ড দেখেছিল, একটা রেড কার্ডও দেখেছিল। নাচো কিন্তু টোটাল 22 ম্যাচে 2টো ইয়েলো কার্ড দেখেছে, একটা ডবল ইয়েলো হয়ে রেড হয়ে গিয়েছিল। তো এটাই হচ্ছে ব্যাপার। তো মাথা ঠান্ডার ডিফেন্ডার আমরা কেভিনকে বলতাম, তার থেকেও হয়তো মাথা ঠান্ডার প্লেয়ার এই নাচোকে বলা যেতে পারে, তার যেরকম প্রোফাইলগত দিক থেকে দেখলাম। তো অবশ্যই নাচো কিন্তু ইস্টবেঙ্গলের সঙ্গে যদি মানিয়ে নিতে পারে, তো নাচো কিন্তু হতে পারে ইস্টবেঙ্গলের জন্য তুরুপের তাস। হ্যাঁ, কেভিনের প্রতি ভালোবাসা থাকবে, কেভিন সেরা প্লেয়ার হিসাবে খেলেছে, কেভিনের জায়গায় নাচো যে এসেছে খুব একটা খারাপ নয়। আমি তো বলবো প্রোফাইলগত দিক থেকে, এক্সপিরিয়েন্সগত দিক থেকে, পরিসংখ্যানগত দিক থেকে এবং খেলার স্টাইলের দিক থেকে নাচো কিন্তু কেভিনের থেকে অনেকটা এগিয়ে। নাচোর উচ্চতাটাও যথেষ্ট ভালো এবং সেটা কিন্তু ডিফেন্সে সাহায্য করবে। কেভিনের উচ্চতা নিয়ে অনেকে প্রশ্ন তুলেছিল, কিন্তু কেভিন পারফরমেন্স দিয়ে দেখিয়ে দিয়েছিল উচ্চতা তার ক্ষেত্রে খুব একটা কার্যকর নয়। এবং আর্জেন্টাইন প্লেয়ারদের উচ্চতা নিয়ে অনেক সময় প্রশ্ন ওঠে, কিন্তু তারা বারবারই প্রমাণ করে দেয় যে উচ্চতাটা কোনো ব্যাপারই নয়। সেখানে কেভিনও সেটা প্রমাণ করে দেখিয়েছিল। তো নাচোর পুরো পরিসংখ্যান কেভিনের সঙ্গে তুলনা করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের কতটা এবার এক্সপেকটেশন তৈরি হলো নাচোকে নিয়ে, কীরকম লাগলো নাচোর প্রোফাইল, অবশ্যই কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব আর ফলো করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।